নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক কোশ্চেনের বেশ কয়েকটি নিয়ম নিয়ে। এর আগে আমি তোমাদেরকে 11টি নিয়ম দেখিয়েছি। আজকে দেখাবো 3 থেকে 4টা নিয়ম, 11, 12, 13, 14 3টা নিয়ম দেখাবো আজকে। তো যদি কোনো বাক্যের সাবজেক্ট অংশে অ্যাডজেক্টিভ থাকে এবং সেই অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, কিন্তু ওই অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে, তাহলে কি হবে? এখানে সবটুকু লেখা আছে, আমি এখানে তোমাদের বাক্য দেখে বুঝিয়ে দেব। খেয়াল করো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই আমাদের গুণবাচক শব্দ। শুরুতে কিন্তু এই সাবজেক্ট পজিশনের গুণবাচক শব্দ আছে, কিন্তু এই শব্দের আগে এই গুণবাচক শব্দটির আগে দা আছে, কিন্তু এর পরে নাউন নেই। এই যে বলছে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পূর্বে যদি দা থাকে, এই যে দা আছে, এবং এরপর যদি নাউন অনুপস্থিত থাকে, অর্থাৎ নাউন না থাকে, খেয়াল করো এই যে রিস ধ্বনি এই গুণবাচক শব্দের পরে শব্দটির পরে আছে আর, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই গুণবাচক শব্দের আগে দা আছে, কিন্তু তারপরে কোনো নাউন প্রোনাউন থাকবে না, এরপরে কোনো নাউন নেই। তাহলে এই দা প্লাস এই গুণবাচক শব্দটি হয়ে যাবে নাউন, অর্থাৎ এই দুটি মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হবে এবং তার সর্বদাই প্লুরাল হবে। তাহলে দ্য রিচ যদি ধনী মানুষেরা হয়, তাহলে তার পরিবর্তে আমরা এদিকে দায় লিখব, এদিকে দেই লিখব। এখন আমরা শুরু করতে পারি। এই আমাদের অক্সিলারি এখানে আসবে, আমরা লিখলাম আর। যেহেতু এখানে নট আছে, আমরা এদিকে নট লিখব না। এই সাবজেক্টটি প্লুরাল হতে এখানে আমরা লিখব দেই, তাহলে আর দেই। আশা করি আমরা ধরতে পেরেছি। আরো কয়েকটা উদাহরণ দেব একই জিনিস। এবার আসো, দ্য ব্রেভ ডাই ওয়ান্স, সাহসীরা একবারই মারা যায়। এখন কথা হচ্ছে, এটি সাহসীরা হলো কেন? ব্রেভ মানে সাহসী, এটি একটু গুণবাচক শব্দ, কিন্তু কার গুণ প্রকাশ করলাম সে কিন্তু এখানে নেই। সরাসরি দেখো, তারপর ভার্ব আছে, অর্থাৎ এই গুণবাচক শব্দের পরে কোনো নাউন নেই, কিন্তু গুণবাচক শব্দের পরে আছে দা। তাহলে এটি আবারও নাউন ফ্রেজ এবং অবশ্যই প্লুরাল। সাহসী মানুষেরা, তো সাহসী মানুষেরা হলে এদিকে দেই হবে। আর এই যে ডাই, এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। তা আমরা এর আগে শিখেছি ভার্বের প্রেজেন্ট রূপ থাকলে এখানে একটা ডু লিখবো। এই বাক্যটি যেহেতু হাবোধক, সাথে একটি নট লিখবো, তাহলে ডোন্ট। আর এই দা ব্রেভের পরিবর্তে লিখবো দেই, আমরা লিখলাম ডোন্ট দেই। সাহসীরা একবারই মারা যায়, সাহসীরা বারবার মরে না, অর্থাৎ মরার আগেই তারা মরে না, তারা একবারই মরে। আমরা একটা কোশ্চেন লিখেছি ডোন্ট দেই, কি তাই নয় কি? তাই মরে নাকি? এবার আসে তারপরে, দ্য লেম ক্যানট ওয়াক ওয়েল, ঘোড়ারা ভালোভাবে হাঁটতে পারে না। খেয়াল করো, লেম মানে ঘোড়া, একজন মানুষের গুণ প্রকাশ করেছে, কিন্তু সেই মানুষটি এখানে নেই। অর্থাৎ এই যে গুণবাচক শব্দটি, এর পরে নাউন কিন্তু নেই, আবার ওই গুণবাচক শব্দের আগে কি আছে? দা আছে। তাহলে এটি প্লুরাল নাউন, অর্থাৎ ঘোড়া সম্প্রদায়কে বুঝিয়েছে, যে সকল মানুষরা ঠিক মতো হাঁটতে পারে না। তাহলে আমরা এই যে অক্সিলারি আছে ক্যান, আমরা এখানে ক্যান নেব। এখানে নট আছে, নটকে আমরা নিতে পারবো না, এদিকে হাবোধক হবে আর নট লিখতে পারবো না, কারণ মূল বাক্যে নট আছে। এবার দা লেমের পরিবর্তে কি লিখবো? বারবার আমরা বলছি দা প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে যদি নাউন না থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ তারপরে যদি কোনো নাউন না থাকে, তাহলে এটি প্লুরাল হবে, তার পরিবর্তে দেই লিখবো। তাহলে আমরা লিখলাম ক্যান দেই। তারপরে একটি আসো, আনফেড শুড বি ফেড, ক্ষুধার্তদের খাওয়ানো উচিত, ক্ষুধার্তদের খাওয়ানো উচিত। খেয়াল করো, আনফেড মানে ক্ষুধার্ত, এটি একটি গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দ তো মানুষই হবে ধরে নাও, কিন্তু সেই মানুষটির কথা এখানে বলা নেই, তাহলে এটি প্লুরাল। তাহলে এটি হয়ে গেল প্লুরাল নাউন, এই যে তার আগে একটি দা থাকার কারণে, দা প্লাস অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা কিন্তু এটিকে আর অ্যাডজেক্টিভ বলতে পারবো না, অবশ্যই এটিকে আমরা বলবো হচ্ছে নাউন। তাহলে দ্য আনফেড ক্ষুধার্তরা, তারপরে কি লিখবো? শুড বি ফেড। এই আমাদের অক্সিলারি শুড, আমরা লিখবো শুড, সাথে একটি নট লিখবো, কারণ এই বাক্যটি হাবোধক নট। তারপরে আমরা এই ডান ফেডের পরিবর্তে দেই লিখে দেবো, দেই লিখে দিলাম। এবার আমরা তারপরে দেখবো কিন্তু, এইবার আমরা কিন্তু দেখবো, দ্য রিচ ম্যান ইজ হেল্পিং দ্য পুয়ার পিপল। এই বাক্যটি আমাদের এই 4টা বাক্য বুঝতে আর একটু সহযোগিতা করবে, আর একটু ভালোভাবে বুঝিয়ে দেবে। এই বাক্যটি যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে এই 4টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করো, এই যে দ্য রিচ, এবার খেয়াল করো তারপর ম্যান, মানুষ আছে। এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে আমরা এইটাকে আর এই দ্য রিচ ম্যানকে দিকে দেই লিখতে পারবো না, কারণ এই ম্যান এটিকে সিঙ্গুলার করে ফেলেছে, এবং এবার কিন্তু এই রিচ শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে দ্য রিচ ম্যান, তাহলে এই ম্যানের হচ্ছে আমরা পরিবর্তে এদিকে লিখবো হি,
এই আমাদের অক্সিলারি আছে সেটা লিখবো ইজ, এই বাক্যটি হাবোধক লিখবো নট। এইবার এই ম্যানের পরিবর্তে লিখে দেবো হি এবং ইন্টারোগেটিভ সাইন। দেখো এবার কিন্তু আমরা দেই লিখতে পারিনি, কারণ এই গুণবাচক শব্দের পরে ম্যান এই সাবজেক্টটাকে সিঙ্গুলার করে ফেলেছে। এবং এবার কিন্তু এই রিস ছিল নাউন, এই রিস কিন্তু অ্যাডজেক্টিভ। পরে বাক্যটি দেখো, the rich men are helping the poor people, the rich men are helping the poor people। আবার দেখো the rich এর পরে যে মেন, এটি কিন্তু প্লুরাল নাউন। আমরা জানি ম্যানের প্লুরাল নাউন হচ্ছে মেন। এটি যদি প্লুরাল নাউন হয় তাহলে কিন্তু এদিকে আবার দেই যাবে। তারপরে আমরা এই আরটা অক্সিলারি নেব, এই বাক্যটি হাবোধক একটা নট যোগ করে দেব। আর এই যে দ্য রিচ মেন মানুষেরা, আমরা দেই লিখে দিলাম। তাহলে খেয়াল করো এবার যে আমরা দেই লিখেছি তা কিন্তু এইটাকে নাউন এইটাকে আমরা নাউন হিসাবে লিখে নেই, এইটি কিন্তু অ্যাডজেক্টিভই আছে। এই দেই লিখেছি কিসের কারণে? এই প্লুরাল নাউনের কারণে আমরা দেই লিখেছি। এবার আমরা 13 নম্বর রুলসটি দেখব। বাক্যের মাঝে যদি অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার থাকে, আচ্ছা বাক্য লিখে নিই। হিজ ইয়োর কাজিন। দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, কিন্তু এর পরে কোনো ভার্ব নেই। অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে এটা সর্বদাই ইজ হবে। তাহলে আমরা এখানে লিখবো ইজ, এই বাক্যটি হাবোধক আমরা লিখবো নট, আর হি এখানে এসে সাবজেক্ট, আমরা লিখে দিলাম হি, এজেন্ট হি। আবার দেখো হিজ রাইডিং আ বাইসাইকেল, এবার কিন্তু অ্যাপোস্ট্রফি এস এর উপরে ভার্ব আছে কিন্তু আইএনজি ফর্মে আছে, ভার্ব আছে কিন্তু আইএনজি ফর্মে আছে, তখনই কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস ইজি হবে। আমরা লিখলাম ইজ, সাথে একটা নট, তারপরে সাবজেক্টটা বসিয়ে দিলাম, এই হি বসিয়ে দিলাম। তাহলে আমরা কি শিখলাম? অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব না থাকে তাহলে ইজ হবে, আবার অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব থাকে কিন্তু সেটা আইএনজি ফর্মে থাকে তখনই অ্যাপোস্ট্রফি এস ইজ হবে। তাহলে ইজ আনটি লিখেছি। এবার দেখো হিজ গন শপিং, অ্যাপোস্ট্রফি এস এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তখন আমরা মাথায় রাখবো এই অ্যাপোস্ট্রফি এসটা হবে হ্যাজ। তাহলে লিখলাম হ্যাজ, এই বাক্যটি হাবোধক লিখলাম নট, হ্যাজেন্ট, আর এই যে হি আমরা বসিয়ে দিলাম, এখানে যেই সাবজেক্ট থাকবে সেটা বসিয়ে দেবো। পরে বাক্যটি দেখো, সামিয়াস রিটার্ন দ্য লেটার, সামিরা চিঠিটি লিখেছে। এই যে অ্যাপোস্ট্রফি এস, খেয়াল করো এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে সেই কথাটা লেখা আছে। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে অবশ্যই সেই অ্যাপোস্ট্রফি এসটাকে আমরা লিখব হ্যাজ হিসাবে। এই বাক্যটা হাবোধক একটি নট লাগিয়ে দেব, আর এই সামির একটি মেয়ের নাম, তার পরিবর্তে সি লিখব এবং ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দেব। আবার অ্যাপোস্ট্রফি এস এর আরো ব্যবহার আছে, খেয়াল করো দ্য ওয়ার্কস ফিনিশড, এই যে দ্য ওয়ার্কস ফিনিশড, এই অ্যাপোস্ট্রফি এস এর পরে এই ফিনিশড কিন্তু ভার্ব না, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমাদের অ্যাপোস্ট্রফি এস এর পরে এই যে ভার্ব, তাহলে আমরা এখানে শিখেছি অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি কোনো ভার্ব না থাকে, তো এখানে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদিও এটি ভার্ব কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। দ্য ওয়ার্কস ইজ ফিনিশড, কাজটি সমাপ্ত, কাজটি সমাপ্ত, তাহলে সমাপ্ত গুণবাচক শব্দ, তাহলে আমরা এটাকে ইজ হিসেবে লিখব। বাক্যটি হাবোধক একটি নট লিখব, তারপর দ্য ওয়ার্কের এটি সিঙ্গুলার নাউন, তার পরিবর্তে ইট লিখে দেবো। এবার পরে বাক্যটি দেখো, হিজ গন, হিজ গন, সে নাই, সে চলে গিয়েছে, সে এখানে অনুপস্থিত। এখানে হিজ গন মানে সে হচ্ছে অনুপস্থিত। তো সে যদি অনুপস্থিত হয় খেয়াল করে এই অ্যাপোস্ট্রফি এস এর পরে এই ভার্বটা কিন্তু ভার্ব নয়, এটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসকে আমরা কি লিখবো? ইজ লিখবো, সাথে একটি নট লিখবো, আর হিটাকে বসিয়ে দেবো হি। তাহলে আমরা দেখলাম অ্যাপোস্ট্রফি এস এর পরে কখনো ইজ হবে যদি অ্যাপোস্ট্রফি এস এর পরে কোনো ভার্ব না থাকে কিংবা থাকলেও আইএনজি ফর্মে থাকে। অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন সেটা হ্যাজ হবে, আর নট আগের নিয়মেই বসবে, সাবজেক্টও আগের নিয়মে। আর অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব থাকার পরেও সেই ভার্বটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেই অ্যাপোস্ট্রফি এস সর্বদাই ইজ হবে। এবার আমরা আজকের শেষ নিয়মটিতে যাব, 14। বাক্যের মাঝে যখন অ্যাপোস্ট্রফি ডি এর ব্যবহার থাকে, বাক্য দেখো এই কথাগুলো এখানে যে নিয়ম আছে আমি বলবো সেটি। অ্যাপোস্ট্রফি ডি প্লাস দেখো মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি মূল ভার্বের বেস ফর্ম থাকে অ্যাপোস্ট্রফি ডি সর্বদাই উড হবে। এই বাক্যটা হাবোধক একটি নট লিখবো উডন্ট, আর এই সি এর পরিবর্তে সি লিখে দেবো, কোনো পরিবর্তন করব না কারণ এটি প্রোনাউন। তাহলে আমরা ইন্টিগ্রেটিভ সাইন দিয়ে ক্লোজ করে দিলাম। আবার দেখো দেট ভিজিট দ্য ঢাকা জু নেক্সট উইক, এটা কিন্তু আমরা এরকম এমন করে পড়বো, এটি কি পড়বো? শিড পড়বো আমরা, সি উড কিংবা সি হ্যাড পড়তে যাব না, শিড। আবার এটা আমরা পড়বো কি? দেট,
They'd visit the ঢাকা জু। দেখো অ্যাপোস্ট্রোফি ডি এর পরে আবারও ভার্বের বেস ফর্ম, তাহলে এই অ্যাপোস্ট্রোফি ডি সমান উড হবে। লিখলাম আমরা উড, সাথে একটি নট উডেন্ট, তারপরে দেইটা এখানে বসিয়ে দেবো, দেই। এবার আমরা দেখব পরের অ্যাপোস্ট্রোফি ডি থাকলে আরো কি হতে পারে। she'd gone to কক্সেস বাজার। দেখো অ্যাপোস্ট্রোফি ডি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই অ্যাপোস্ট্রোফি ডি হচ্ছে হ্যাড। এই বাক্যটি হাবোধক লিখলাম নট, আর এই শিট আমরা এখানে বসিয়ে দিলাম হ্যাডন্ট শি। পরে বাক্য আইড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম। আমি সঠিক সময়ে কাজটি শেষ করেছি। অ্যাপোস্ট্রোফি ডি এর পরে খেয়াল করো, ফিনিশড এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই অ্যাপোস্ট্রোফি ডি সমান হ্যাড। এই বাক্যটি হাবোধক একটি নট, আর এই যে সাবজেক্ট আই আমরা বসিয়ে দিলাম আই এবং ইন্টিগ্রেটিভ সাইন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। এই ক্লাসটি যদি তোমাদের এই পিকচার 1 এর মতো লাগে, দেখো সরি পিকচার 2 এর মতো লাগে, এই পিকচার 2 এর মতো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে যদি তুমি নতুনভাবে আজকে প্রবেশ করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগা ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।